কি দেখে এমন ছেলেকে বিয়ে করলি তুই পূজা? না আছে চেহারা, না আছে টাকা। তোর মতো মেয়ের সাথে সীমান্ত দা যায় না। আমাদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর তুই ছিলি। কলেজে থাকতে বিশ্বসুন্দরী খেতাবও পেয়েছিলি। এরকম আনকালচার গেও ছেলেকে বিয়ে করে নিজের স্ট্যাটাসটাই নষ্ট করলি। তুই অনেক বড়লোক ঘরে সুদর্শন ছেলে ডিজার্ভ করিস। অবশ্য সবার কপালে তো সব সুখ জুটে না। হ্যাঁ, ঠিক বলেছিস, সবার কপালে সব সুখ জুটে না। তোর কপালে ভালোবাসার সুখ জুটেনি, আমার কপালে পার্থিব সম্পদের সুখ জুটেনি। তবে আমি এই নিয়ে কোনো আফসোস করি না। যা পেয়েছি তাতেই খুশি। কি জুটলো কি জুটলো না তার হিসাব করা ছেড়ে দিয়েছি। তবে অন্যকে খোঁচা মেরে কথা বলে সুখ পাওয়া যায় না। চা বিস্কুট নে। জয়া চায়ের কাপ তুলে সোফায় আরাম করে বসে বলল, কারো ভালো করতে নেই বাপু। ভালো বলে কথাগুলো বললাম, তুই আবার খোঁচা মারা ভাবলি। সত্যি কথা অনেকের গায়ে সূচের মতোই বিধে। তুই তো জানিস আমার আবার একটা দোষ আছে। সেটা হলো মানুষকে মুখের উপর সত্যি বলে দেওয়া। আমি সীমান্তর সাথে খুব ভালো আছি। আমি ওকে ভালোবাসি। অনেক কষ্ট করে একে অপরকে পেয়েছি। ও আমায় কথা দিয়েছিল কখনো আমায় কষ্ট দেবে না। কথা রেখেছে। বিয়ের পর থেকে আজ অবধি কোনো কষ্ট দেয়নি। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে আছে। দুনিয়া টাকার খেলা। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তখন বড় বড় ডায়লগ কোথায় হাওয়া হয়ে যায়। নিজের কপাল নিজে খেয়েছিস। কার কি বলার বল? তোর যে চেহারা, তাতে রাজরানী হয়ে পায়ের উপর পা তুলে থাকতি। এখন চাকরানির মতো সংসারে কাজ করতে করতে মরিস। আমি কিছু বললেও খারাপ হয়ে যাব। তোর সংসার তুই ভালো বুঝবি। আমাকে দেখ, তোর মতো আগুন ঝরা রূপ আমার নেই। তবু যতটুকু আছে সেটাই অনেক বেশি। আমি বিশাল বড়লোক ঘরের বউ হয়েছি। যাওয়ার আগে সব চোখের সামনে হাজির। স্বর্ণ গয়না টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমার স্বামী 4 তলা একটা দালান করেছে। সামনের মাসে আমরা গৃহপ্রবেশ করব। দাওয়াত করব রে। নিজের চোখে সবটা দেখে আসিস। অন্যের জিনিস দেখে আমার আফসোস হয় না। আমার কপালে ভগবান যা লিখে রেখেছে তাই হবে। জীবনে বড় হতে হলে নিচের দিকে তাকিয়ে পথ চলতে হয়। উপরের দিকে চলতে গিয়ে উষ্টা খেয়ে পড়ার, কোমর ভাঙার সম্ভাবনা থাকে। অপরের বিলাসবহুল জীবন দেখে আমি নিজেকে অসুখী মনে করি না। বরং মনে হয় আমার কাছে যা আছে তাই অনেক। আমার স্বামী আমার সব। সারাদিন পর তাকে নিয়ে দুটো ডাল ভাত খেতে পারার মাঝেই আমার শান্তি। যেই ভালোবাসা আমাদের সংসারে আছে তা বড়লোক ঘরে আছে কিনা তাতেও আমার সন্দেহ আছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। আগে ভেবেছিলাম তোর চোখ খারাপ। এখন দেখছি এর সাথে সাথে মাথাও খারাপ হয়ে গেছে। তোর পিছনে কত বড়লোক ছেলে ঘুরেছে। তাদের কাউকে বিয়ে না করে স্বল্প আয়ের এক রং দোকানি প্রেমে পড়লি। জাতপাত দেখলি না। নিজের বাসাটার দিকে একটু তাকিয়েছিস? অল্প দামে জিনিসপত্রে ঠাসা। তাছাড়া সীমান্তদা বোধ হয় পূজা পার্বণে দুহাত ভর্তি শাড়ি গয়নাও দিতে পারে না। তবুও তুই এখানে কোন স্বর্গসুখ পেয়েছিস ঠাকুর জানে। জীবনে কাউকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসিসনি তো, তাই বুঝিস না। ভালোবাসা স্বর্গীয় বস্তু। তুই জীবনে ভালোবাসা পেয়ে গেলে আর কিছু চাইবি না। তখন এই টাকা পয়সা শাড়ি গয়না দামি জিনিসপত্র তোর কাছে নগণ্য মনে হবে। হাহ, কি যে বলিস তুই! আমার স্বামী কি আমায় কম ভালোবাসে? যখন যা চাই তাই পাই। আমায় স্বর্ণ দিয়ে মুড়িয়ে রেখেছে। আমি মাঝে মাঝে ভাবি আদৌ কি আমি বাস্তবে আছি নাকি স্বপ্ন দেখছি। স্বামীকে এভাবে ছেড়ে দিস না। একটু খোঁজ খবর রাখিস। বলা যায় না কখন আবার এত বড়লোক জামাই অন্যের জালে নিজেকে জড়িয়ে নেয়। এমনিতেও বড়লোকদের 2-3টা বিয়ে করা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুই যে কি বলিস না পূজা! আমার স্বামী এমন নয়। ও আমাকে অনেক ভালোবাসে। কত কাজ ওর। তোর জামাইয়ের মতো বসে বসে রং বেচে নাকি? কত ব্যস্ত মানুষ। পূজা কথা বাড়াল না। মুচকি হেসে বিস্কুটে কামড় বসালো। জয়া কিছু সময় হাঁসফাঁস করতে করতে বলল, এখনো সময় আছে। এমন ছেলের সংসারকে নমনম করে বড়লোক ছেলের কাছে চলে যা। বাচ্চা কাচ্চা হয়নি, কোনো সমস্যা হবে না। সুন্দরী তো তুই কম নস। রাজার কাছে বিয়ে হবে তোর। আমার এক দূর সম্পর্কে ঠাকুরপো আছে। তোকে কয়েকদিন আগে আমাদের বাসায় দেখে ভীষণ পছন্দ করেছে। আমি বললাম তোর বিয়ে হয়ে গেছে, তাও মানল না। বলেছে স্বামীর ঘর ছেড়ে তার কাছে গেলে তোকে রাজরানী করে রাখবে। এতক্ষণে তোর আমার বাসায় আসার কারণ স্পষ্ট হলো। আমিও তো বলি সূর্য আজ কোন দিক দিয়ে উঠল। তুই নিজে আমার বাসায় এসেছিস। তুই আমার বান্ধবী, বান্ধবী থাক। এর বেশি নজরদারি করিস না। অন্য কেউ হলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। তোকে ভালো করে বলছি, এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। আমার বাসায় পা রাখা তো দূরে থাক, তোর চেহারা আমাকে কোনোদিন দেখাবি না। চায়ের কাপ ঠাস করে রেখে উঠে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বলল, ভালো চাইলে ভালো নেই। নমস্কার করলে আশীর্বাদ নাই। বান্ধবী দেখে ভালো চাইলাম। অন্য কেউ হলে ফিরেও তাকাতাম না। থাক তুই তোর গরিব স্বামীকে নিয়ে এই ভাড়া বাসায় থেকে পচে পচে মর। আমি মরি বাঁচি যা খুশি করি, তোর দেখতে হবে না। তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই।
বয়েই গেছে তোর এই ছোট লোকই বাসায় থাকার। জয়া ভেঙচি কেটে সোফা থেকে ব্যাগ তুলে হনহন করে চলে গেল। পূজা মাথা ধরে বসে পড়ল। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। জয়া এমন কিছু বলবে তা ও গুণাক্ষরেও টের পায়নি। ড্রেসিং টেবিলের সামনে সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সিঁথিতে টানল পূজা। সীমান্ত পেছনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, আজও তোমাকে দেখে প্রথম দিনের মতো স্নিগ্ধ দেবীর প্রতিমা লাগে, যাকে এক দেখায় মন দিয়ে বসেছিলাম। কি হয়েছে পূজা? কিছু না। আসার পর থেকে দেখছি চুপচাপ, কাহিনী কি বলো তো? এমনি ভালো লাগছে না। পূজা পাশ কাটিয়ে যেতে নিলে সীমান্ত হাত ধরে আটকে ফেলল। আমার কাছ থেকে কথা লুকানো শিখলে কবে? ছাড়ো, ঠাকুরের সামনে প্রদীপ দিতে হবে। কথা এড়াচ্ছ কেন? আসার সময় থেকে দেখছি মন খারাপ করে বসে আছো। কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না। আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? কি জানতে চাও বলো। আজকে তোমার আচার আচরণ ভিন্ন লাগছে। ব্যাস, আমি শুধু কারণ জানতে চাই। অনেক কাহিনী। সারাদিন পর তুমি কাজ করে ফিরো, এখন একটু বিশ্রাম নাও। তোমার কান ঝালাপালা করার কোনো ইচ্ছে আমার নেই। তুমিও মানুষ, তোমার ভালো মন্দ আমার বুঝতে হবে। এসব কথা বলে আমার মনে কষ্ট দিচ্ছ কেন? আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাহলে এত কথা না পেঁচিয়ে আসল কাহিনী বলো তো। আজ জয়া এসেছিল। কোন জয়া? আমার বান্ধবী জয়া। ওই যে দীপক স্বর্ণ জয়ন্তীর মালিক, তাদের বাড়ি আমার বান্ধবীর বিয়ে হয়েছে। তুমি আমাকে যাদের বাসায় যেতে মানা করেছিলে। তোমার মানা করার পর ওই মুখ আমি এক কদম দেইনি। হঠাৎ ও কেন এসেছিল? তোমার বান্ধবীকে আমি চিনি। ওই মণ্ডলবাড়ির মানুষ স্বার্থ ছাড়া কারো বাসায় কদম রাখে না। আমিও তোমার মতো অবাক হয়েছিলাম। পরে ভাবলাম বান্ধবীর বাসায় বান্ধবী আসতে পারে, এত সন্দেহের কি আছে? নিশ্চয় আমার থেকে তোমাকে দূরে সরানোর জন্য উস্কে গেছে। কিরকম ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছিস, তুই রাজকন্যা, অনেক বড় ঘরে বিয়ে হতো, আর অনেক কিছু বলেছে, তাই না? তুমি কি করে জানলে? সীমান্ত উত্তর দিল না। চুপচাপ সটকে পড়তে নিলে পূজা সামনে এসে বলল, বললে না? ওই বাড়ির মানুষদের আমি ভালো করে চিনি। আর কোনো উদ্দেশ্য ছিল না? কি? তার কোন দুঃসম্পর্কে ঠাকুরপো আমাকে পছন্দ করেছে। আমি যদি তোমার সংসার ছেড়ে দেই তাহলে সে আমাকে বিয়ে করবে, রাজরানী করে রাখবে। সীমান্তের কপালে ভাঁজ পড়ল। ধীরে ধীরে চেহারার রং বদলে রাগ ফুটে উঠল। রাজি হয়ে যেতে? এই কি বলো এসব? নিজের কানে শুনেছ, ভালো প্রস্তাব নিয়ে এসেছে, রাজি হয়ে যেতে? রাজরানী হওয়ার চান্স সবসময় আসে না। আমার মতো গরিবের ঘরে কেন থাকবে? তোমার শখ ইচ্ছে পূরণ করতে পারি না। এখন আমাদের বাচ্চা হয়নি, তুমি চাইলে যেতে পারো। তোমার মাথা ঠিক আছে? আমি কখনো তোমার কাছে অভিযোগ করেছি যে তুমি আমার সকাল্লাত পূরণ করনি? না, করনি, কিন্তু আমার মনে হলো। সীমান্ত খুব মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। পূজা হা করে তাকিয়ে রইল। সীমান্ত যে খুব রাগ করেছে তা পূজা ঢের বুঝতে পেরেছে। বারান্দায় অন্ধকারে বসে সিগারেট ধরালো সীমান্ত। তখনই লাইট জ্বলে উঠল। সিগারেট ধরালে কেন? খাবার খাবে না? ভালো লাগছে না, তুমি শুয়ে পড়ো। তুমি রাগ করছো কেন? তাহলে ধানদুর্বা দিয়ে পুজো করব? শান্ত হও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি জয়ের সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। না ও আমাদের বাসায় আসবে, না আমি যাব। তুমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছ? ও তোমার অনেক ভালো বান্ধবী ছিল। তোমার থেকে বড় আমার কাছে এখন কিছু নেই। আমি তোমাকে ভালোবাসি, অনেক ঝামেলা পোহিয়ে তোমায় পেয়েছি। এত সহজে হারাতে দিব না। চিতায় ওঠার আগ পর্যন্ত আমি শুধু তোমার। আমি একজন সঠিক মানুষকে ভালোবেসেছি। আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। তুমি যেমন, আমি তোমাকে তেমনি ভালোবাসি। সারা জীবন এমনই থেকো। তুমিও। বহুদিন পর এক বাড়িতে জয়া ও পূজার দেখা হলো। দুজনে গিয়েছিল এক দাওয়াতে। পূজার কোলে মাস দুয়েকের বাচ্চা। মুখোমুখি হতেই পূজা মুখ ঘুরিয়ে রাখল। তবে জয়া এগিয়ে এসে জিজ্ঞেস করল, কেমন আছিস পূজা? ভালো। আমাকে জিজ্ঞেস করবি না কেমন আছি? তুই যা করেছিস তার জন্য তোর সাথে যে আমি কথা বলছি তাই অনেক। কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছি না। হ্যাঁ ঠিক, আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি। অহংকার করলে পতন হবেই, এটাই নিয়ম। তোর মুখে এসব নীতিকথা শোভা পায় না। জয়া পূজার কথা পাত্তা দিল না। কোলে ইশারা করে জিজ্ঞেস করল, তোর বাচ্চা? হ্যাঁ। নাম কি রেখেছিস? পল্লব। বাহ, সুন্দর নাম তো, একদম বাবার মতো হয়েছে।
আমার দিকে কি একবার তাকাবি না? জয়ার কান্না ভেজে গলা শুনে না চাইতেও পূজা ভালো করে তাকালো। তাকিয়ে আতকে উঠল। কি রে জয়া, তোর শাখা সিঁদুর কোথায়? চেহারার এই অবস্থা কেন? পাপ করেছি, ভগবান তাই শাস্তি দিচ্ছে। তুই ঠিক বলেছিলি সেদিন, টাকা পয়সা সুখ দিতে পারে না। আমার স্বামীর উপর নজর রাখা উচিত ছিল। দীপক পরনারীতে আসক্ত হয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে রে। আমি তোর সংসার ভাঙতে চেয়েছিলাম, তাই ঠাকুর আমার সংসার কেড়ে নিয়েছেন। জয়া আঁচলে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। পূজার সংসার ভাঙতে চেয়েছিল বলে নিজের সংসার হারিয়েছে জয়া। জয়া উপযুক্ত শাস্তি পেয়েছে বলে খুশি হবে নাকি সংসার হারিয়েছে বলে দুঃখ পাবে, সেই চিন্তায় পড়ে গেল পূজা। এসব জিনিস মানুষ 2 দিনেই ভুলে যায়, মনে থাকে না এরা কি দেখল কি বলল। আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন? উনি হেসে বললেন, আমি জানতাম তোমার মনে এই প্রশ্ন থাকবে, তাই আজ দেখা করতে বলেছি। আমি তোমায় দয়া করছি না, আমি তোমাকে কিছু কথা বলবো, তা শুনে যদি